নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম অ্যানসিয়েন্ট হিস্ট্রি অফ ত্রিপুরা। ডেসক্রিপটিভভাবে আমরা একদম বিশদভাবে সবগুলো বিষয় আমরা কিন্তু প্রথম ক্লাসটাতে শেষ করেছি। তো যারা প্রথম ক্লাসটা দেখুনি, তোমরা অতি সত্বর আগে প্রথম ক্লাসটা দেখে নাও, তারপরে এই ক্লাসটা অবশ্যই দেখবে। ঠিক আছে? প্রথম ক্লাসে আমরা কিন্তু ডেসক্রিপটিভ বিভিন্ন রাজা, তাদের শাসনকাল, সব কিছু সম্পর্কে ওরা কী করেছে সবগুলো কিন্তু আমরা বিশদভাবে পড়েছি। তো যারা প্রথম ভিডিওটা দেখুনি, আগে প্রথমটা দেখবে, তারপরে এই ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের দেখবে এখন আমি যে প্রশ্নগুলো আলোচনা করব সেই প্রশ্নগুলো একদম সহজভাবে তোমরা কিন্তু উত্তর করতে পারবে। ঠিক আছে? চলো তাহলে কথা না বাড়িয়ে আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করছি। প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হচ্ছে, ত্রিপুরা নামের উৎপত্তি ককবরক মতে কোথা থেকে হয়েছে? আমি আমার যে ডেসক্রিপটিভ প্রথম যে ক্লাসটা ছিল সেই ক্লাসটার মধ্যে কিন্তু আমি অলরেডি প্রথম ক্লাসে আমি বলে দিয়েছি যে ত্রিপুরা নামের উৎপত্তি কোথা থেকে হয়েছে। তোমরা দেখে নাও। আমি আবারও বলছি, তোমরা প্রথম ভিডিওটা দেখো, তারপরে এই এখন যে সেকেন্ড আমাদের যে ক্লাসটা আছে সেটা তোমরা দেখবে। তো ত্রিপুরা নামের উৎপত্তি কোথা থেকে হয়েছে? তুইপ্রা থেকে। তুইপ্রা শব্দের অর্থ হচ্ছে জল এবং প্রা শব্দের অর্থ হচ্ছে নিকট। কেন কেন ত্রিপুরা নামের উৎপত্তি তুইপ্রা থেকে হয়েছে? কারণ ভারতবর্ষ যখন অবিভক্ত ছিল, যখন বাংলাদেশ ত্রিপুরা সব একটা ছিল, তখন কিন্তু ত্রিপুরার সীমানা বঙ্গোপসাগরের সাথে ছিল। যেহেতু বঙ্গোপসাগরের সাথে ছিল, সেই জন্যে কিন্তু ত্রিপুরার নাম হয়েছে তুইপ্রা। যেহেতু তুই মানে জল, প্রা মানে নিকট, মানে জলের নিকটবর্তী স্থান, সেই জন্য যেহেতু বঙ্গোপসাগরের নিকটবর্তী এরিয়া ছিল ত্রিপুরা, সেই জন্য কিন্তু ত্রিপুরার নাম হয়েছে তুইপ্রা। ঠিক আছে? এটা আমি প্রথম ক্লাসে অলরেডি সুন্দরভাবে বর্ণনা করেছি, তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন, ত্রিপুরার ইতিহাসের প্রধান নির্ভরযোগ্য উৎস কোনটি? রাজমালা। ঠিক আছে? ত্রিপুরার ইতিহাসের প্রধান নির্ভরযোগ্য উৎস হচ্ছে রাজমালা, এবং আমি সবগুলো তথ্য কিন্তু রাজমালা থেকেই কালেক্ট করেছি। তারপরের কোশ্চেন, রাজমালা কার নির্দেশে রচিত হয়েছিল? রাজমালা কোন রাজার নির্দেশে রচিত হয়েছিল? রাজমালা রচিত হয়েছিল ধন্যমাণিক্যের নির্দেশে। ঠিক আছে? ধন্যমাণিক্যের নির্দেশে রাজমালা তৈরি হয়েছিল। তারপরে রাজমালা প্রথম কাদের দ্বারা রচিত হয়? ঠিক আছে? রাজমালা রচিত হয় বাণেশ্বর এবং শুক্রেশ্বরের দ্বারা। প্রথম ক্লাস যারা দেখেছো, আমি 100% শিওর তোমরা সবগুলো উত্তর পারবে, একদম 100% শিওর। একটা প্রশ্ন কিন্তু তোমরা এমন মনে হবে না যে এই প্রশ্নটা আমি পারি না, যদি প্রথম ক্লাসটা দেখে থাকো। আমি আবারও বলছি, যারা প্রথম ক্লাসটা দেখোনি, তোমরা আগে প্রথম ক্লাসটা দেখো, তারপরে এই প্রশ্নগুলো তোমরা দেখবে সবগুলো আনসার তোমরা পারছো। ঠিক আছে? তারপরের কোশ্চেন, প্রাচীনকালে ত্রিপুরা কী নামে পরিচিত ছিল? প্রাচীনকালে ত্রিপুরার নাম ছিল কিরাত দেশ। ঠিক আছে? তারপরে নাম্বার 6, ত্রিপুরা রাজবংশ নিজেদের কোন বংশের উত্তরসূরি দাবি করে? চন্দ্র বংশের উত্তরসূরি দাবি করে। ত্রিপুরা রাজারা নিজেদেরকে চন্দ্র বংশের উত্তরসূরি বলে দাবি করে। মহাভারতের সমসাময়িক ত্রিপুরা রাজা কে ছিলেন? ত্রিলোচন ছিলেন। ঠিক আছে? এই মহাভারতের সময় ত্রিপুরা রাজা ছিলেন কিন্তু ত্রিলোচন। ঠিক আছে? এবং বলা হয় যে ত্রিলোচন যুধিষ্ঠির সমসাময়িক ছিলেন, এবং যুধিষ্ঠির যে যজ্ঞ আয়োজন করেছিলেন, একটা যজ্ঞ, সেই যজ্ঞের মধ্যে কিন্তু এই ত্রিলোচন উপস্থিত ছিলেন, এটা কথিত আছে রাজমালার মধ্যে। ঠিক আছে? তারপরে আমরা দেখে নিচ্ছি, চলো তারপরে কোশ্চেন নাম্বার 8, প্রথম কে মাণিক্য উপাধি ধারণ করেন? বলে দিচ্ছি, মাণিক্য উপাধির আগে, মাণিক্য উপাধি যখন ধারণ করছিল, তার আগে কিন্তু ত্রিপুরার রাজাদের উপাধি ছিল ফা। কি উপাধি ছিল? ফা উপাধি, মানে তারা ফা উপাধি ব্যবহার করত। মাণিক্য উপাধি প্রথম ব্যবহার করেন কিন্তু রত্নমাণিক্য। ঠিক আছে? এই প্রথম মাণিক্য উপাধি রত্নমাণিক্য কিন্তু প্রথম ব্যবহার করেছিলেন। রত্ন ফা থেকে তিনি প্রথম রত্নমাণিক্য ব্যবহার করেন। তারপরের কোশ্চেন, প্রথম কোন রাজা মুদ্রা চালু করেন? রত্নমাণিক্য। এটা আনসার হচ্ছে রত্নমাণিক্য। ত্রিপুরার প্রাচীনতম রাজধানী কোনটি ছিল? ত্রিবেগ। হ্যাঁ, এখানে একটু বিতর্কিত থাকে, অনেকে বলে ত্রিপুরার প্রাচীন রাজধানী ছিল রাঙ্গামাটি, উদয়পুর। হ্যাঁ, এটা অবশ্যই, তবে আমি প্রথম ক্লাসটা তোমরা দেখে নেবে, আমি সম্পূর্ণ একদম ক্লিয়ার করে দিয়েছি ত্রিবেগ কেন, রাঙ্গামাটি কত নম্বরে, কত বারে বা কত নম্বরে ত্রিপুরার রাজধানী হয়েছিল, সবটা প্রথম ক্লাসে বর্ণনা করা আছে। আমি এখানে আর সময় নষ্ট করব না, তোমরা প্রথম ভিডিওটা দেখে নেবে, সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 11, ত্রিপুরার
কোন রাজাকে শ্রেষ্ঠ রাজা বলা হয়? কোন রাজাকে ত্রিপুরা শ্রেষ্ঠ রাজা বলা হয়? আনসার হচ্ছে ধন্যমাণিক্য। ধন্যমাণিক্যকে ত্রিপুরার কিন্তু শ্রেষ্ঠ রাজা বলা হয়। তারপরের কোশ্চেন, ত্রিপুরা সুন্দরী মন্দির কে প্রতিষ্ঠা করেন? যেটা উদয়পুরের মাতার বাড়িতে অবস্থিত। ধন্যমাণিক্য। ধন্যমাণিক্য ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন। কত সালে প্রতিষ্ঠা করেন? 1501 খ্রিস্টাব্দে। 1501 খ্রিস্টাব্দে ধন্যমাণিক্য ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন। আর 1423 শকাব্দ বলতে পারি, বা খ্রিস্টাব্দ বললে 1501 খ্রিস্টাব্দ। ঠিক আছে। তারপরে কোশ্চেন নাম্বার 14, ত্রিপুরার কোন রাজার সামরিক শক্তির উল্লেখ আইন ই আকবরী গ্রন্থে আছে? একটু বলে দিই, আইন ই আকবরী কার লেখা? একটা গ্রন্থ যেটা লিখেছে আবুল ফজল। আইন ই আকবরী গ্রন্থের লেখক হচ্ছে আবুল ফজল। ঠিক আছে। এই আবুল ফজল কোন রাজার সামরিক শক্তির উল্লেখ আছে? বিজয় মাণিক্যের। যারা প্রথম ক্লাসটা দেখেছো, আমি 100% শিওর সবগুলো আনসার তোমরা দিতে পারবে যদি প্রথম ক্লাসটা দেখে থাকো। আর যারা দেখোনি তাদের কাছে কিন্তু সব কিছু নতুন মনে হবে। ঠিক আছে। তারপরের কোশ্চেন, উদয়পুরে অমর সাগর দিঘি কে খনন করেন? কারেক্ট আনসার অমরমাণিক্য। ঠিক আছে। তারপরের কোশ্চেন, আরাকান যুদ্ধের পরাজয়ের পর কোন রাজা আত্মহত্যা করেন? অমরমাণিক্য। কেন? কারণ আরাকানের যে রাজা ছিল সেই রাজার সাথে যুদ্ধ করে কিন্তু অমরমাণিক্য পরাজিত হয়েছিলেন। সেই পরাজয়ের সুখটা তিনি নিতে পারেননি, তখন তিনি কি করেছিলেন? আত্মহত্যা করেছিলেন। কে করেছিলেন? অমরমাণিক্য। ঠিক আছে। তারপরে চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 17। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। রবীন্দ্রনাথের রাজস্ব উপন্যাস ও বিসর্জন নাটকের কেন্দ্রীয় চরিত্রে কে ছিলেন? গোবিন্দমাণিক্য। এবং কেন্দ্রীয় চরিত্র বা প্রধান চরিত্র আমরা বলতে পারি সেটা হচ্ছে গোবিন্দমাণিক্য। তারপরের কোশ্চেন, উদয়পুরে গুণবতী মন্দির কে নির্মাণ করেন? গোবিন্দমাণিক্য। উদয়পুরে গুণবতী মন্দির কে নির্মাণ করেন? গোবিন্দমাণিক্য। তারপরে কোশ্চেন নাম্বার 19, কে প্রথম উদয়পুর থেকে রাজধানী পুরাতন আগরতলা স্থানান্তর করেন? আনসার হচ্ছে কৃষ্ণমাণিক্য। আমি প্রথম ভিডিওর মধ্যে সেটা বর্ণনা করেছি কেন ত্রিপুরার রাজধানী উদয়পুর থেকে আগরতলা স্থানান্তরিত করা হয়েছিল, সেটা কিন্তু আমি সম্পূর্ণভাবে প্রথম ভিডিওতে বর্ণনা করেছি, তো তোমরা দেখে নেবে। ঠিক আছে। তারপরের কোশ্চেন, কত সালে রাজধানী উদয়পুর থেকে পুরাতন আগরতলা স্থানান্তর করা হয়? আনসার হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে 1760 খ্রিস্টাব্দে। 1760 সালে ত্রিপুরার রাজধানী উদয়পুর থেকে আগরতলায় স্থানান্তরিত করা হয়। ঠিক আছে। তারপরের কোশ্চেন, শমশের গাজী কে ছিলেন? শমশের গাজীর জন্যই কিন্তু আমি বর্ণনা করি, তবু একটু বলে দিচ্ছি আমি, শমশের গাজীর জন্যই কিন্তু ত্রিপুরার রাজধানী উদয়পুর থেকে আগরতলা স্থানান্তরিত করা হয়েছিল। তিনি কিন্তু এই শমশের যে গাজী ছিলেন তিনি কিন্তু ত্রিপুরার অনেকটা এরিয়া কিন্তু তিনি দখল করে নিয়েছিলেন। ঠিক আছে। অনেকটা এরিয়া কিন্তু তিনি দখল করে নিয়েছিলেন, সেই জন্যই কিন্তু ত্রিপুরার রাজধানী উদয়পুর থেকে আগরতলা স্থানান্তরিত করা হয়েছিল, এবং বিভিন্ন ভৌগোলিক কারণ ছিল, সেই কারণগুলির জন্য কিন্তু স্থানান্তর করা হয়েছিল। তো কোশ্চেন হচ্ছে, শমশের গাজী কে ছিলেন? ভাটির বাঘ নামে পরিচিত একজন জমিদার ও বিদ্রোহী। তিনি একজন জমিদার ছিলেন, যিনি পরিচিত ছিলেন ভাটির বাঘ নামে। ঠিক আছে। চলো তারপরে কোশ্চেন নাম্বার 22 নম্বর কোশ্চেন, পুরাতন আগরতলায় চতুর্দশ দেবতার মন্দির কে নির্মাণ করেন? চতুর্দশ দেবতার মন্দির কে নির্মাণ করেন? সঠিক উত্তর হচ্ছে কৃষ্ণমাণিক্য। সঠিক উত্তর কি? কৃষ্ণমাণিক্য। রাজমালা দ্বিতীয়বার কার আমলে সংস্কৃত হয়? অমরমাণিক্যের আমলে। তারপরের কোশ্চেন 24, চতুর্দশ দেবতার পূজা কোন রাজার সময় থেকে প্রচলিত? সেটা কিন্তু একদম পুরাণ সময় থেকে, ত্রিলোচন ছিল, সেই ত্রিলোচন রাজার সময় থেকে কিন্তু চতুর্দশ দেবতার পূজা প্রচলিত ছিল। ঠিক আছে। তারপরের কোশ্চেন নাম্বার 25, মধ্যযুগে ত্রিপুরার রাজকীয় ভাষা কী ছিল? বাংলা ছিল। হ্যাঁ। এবং ত্রিপুরার যে রাজমালা আছে, যে কাহিনী আমরা জানতে পারি রাজমালা থেকে, সেই রাজমালা কিন্তু বাংলা ভাষায় রচিত। সেই রাজমালা কি ভাষায় রচিত? সেই রাজমালা কিন্তু বাংলা ভাষায় রচিত। তারপরের কোশ্চেন নাম্বার 26, আধুনিক ত্রিপুরার জনক কাকে বলা হয়? বীরচন্দ্র মাণিক্যকে। আধুনিক ত্রিপুরার জনক কাকে বলা হয়? বীরচন্দ্র মাণিক্য। কে প্রথম ত্রিপুরার দাস প্রথা বিলুপ্ত করেন? সঠিক উত্তর বীরচন্দ্র মাণিক্য। কত সালে? 1877 সালে প্রথম দাস প্রথা বিলুপ্ত করেন। তারপরের কোশ্চেন 28, রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের জন্য বীরচন্দ্র মাণিক্য তাকে কবি হিসাবে স্বীকৃতি দেন? ভগ্নহৃদয়।
ঠিক আছে, ভগ্ন হৃদয়ের জন্য কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি বীরচন্দ্র মাণিক্য কবি উপাধিতে স্বীকৃত করেছিলেন। তারপরের কোশ্চেন নাম্বার 28। আগরতলার বিখ্যাত উজ্জন্ত প্রাসাদ কে নির্মাণ করেন? উজ্জন্ত প্রাসাদ কে নির্মাণ করেন? উজ্জন্ত প্রাসাদ নির্মাণ করেন রাধাকিশোর মাণিক্য। উজ্জন্ত প্রাসাদ কে নির্মাণ করেন? রাধাকিশোর মাণিক্য। তারপরের কোশ্চেন নাম্বার 30। কোশ্চেন নাম্বার 30 কি? রাধাকিশোর মাণিক্য কোন হাসপাতাল প্রতিষ্ঠা করেন? ভিক্টোরিয়া মেমোরিয়াল হাসপাতাল। বর্তমানে এটা আইজিএম হসপিটাল। ঠিক আছে, বর্তমানে এটা আইজিএম হসপিটাল নামে আগরতলায় পরিচিত, এবং এটার প্রথম নাম ছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল হসপিটাল। এটা রাধাকিশোর মাণিক্য কিন্তু স্থাপন করেছিলেন। তারপরের কোশ্চেন নাম্বার 31। রবীন্দ্রনাথ কোন রাজার আমন্ত্রণে প্রথম ত্রিপুরায় আসেন? রাধাকিশোর মাণিক্যের আমন্ত্রণে কিন্তু প্রথম ত্রিপুরায় আসেন। কত সালে? 1900 সালে। 1900 সালে রাধাকিশোর মাণিক্যের আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ত্রিপুরাতে আসেন, এবং তিনি মোট ত্রিপুরাতে কিন্তু 7 বার এসেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরাতে 7 বার এসেছিলেন। তারপরের কোশ্চেন নাম্বার 32। ত্রিপুরার আধুনিক স্থপতি কাকে বলা হয়? বীর বিক্রম কিশোর মাণিক্যকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বীর বিক্রম কিশোর মাণিক্যকে ত্রিপুরার আধুনিক স্থপতি বলা হয়। তারপরে এমবিবি কলেজের প্রতিষ্ঠাতা, মানে বীর বিক্রম কলেজের প্রতিষ্ঠাতা কে? বীর বিক্রম কলেজের প্রতিষ্ঠাতা হচ্ছে বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। কত সালে তৈরি করেছিলেন? 1947 সালে। 1947 কিন্তু তিনি এমবিবি কলেজ তৈরি করেছিলেন, বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। ঠিক আছে, তারপরে রুদ্রসাগর মেলাঘরে রুদ্রসাগরের যে নির্মহল জলপ্রসাদ আছে সেটি কে নির্মাণ করেন? সেম বীর বিক্রম কিশোর মাণিক্য নির্মহল স্থাপন করেছিলেন। তারপরের তারপরে আমরা দেখছি কোশ্চেন নাম্বার 35। আদিবাসীদের জমি সুরক্ষার জন্য ট্রাইবাল রিজার্ভ কে ঘোষণা করেন? বীর বিক্রম কিশোর মাণিক্য। ঠিক আছে, বীর বিক্রম কিশোর মাণিক্য ত্রিপুরার আদিবাসীদের জমি সুরক্ষার জন্য ট্রাইবাল রিজার্ভ ঘোষণা করেছিলেন। কত সালে? 1943 সালে। 1943 সালে। আমি আবারও বলছি, যারা প্রথম ভিডিওটা দেখোনি তোমরা অবশ্যই প্রথম ভিডিওটা আগে দেখো। এখানে এমন একটা কোশ্চেনও নেই যেটা আমি ডিসকাস করিনি। তো প্রথম যে ক্লাসটা ছিল সেটা যদি তোমরা দেখো সম্পূর্ণভাবে, তাহলে কিন্তু এগুলা তোমরা সবগুলো আনসার করতে পারবে, সবগুলো তোমরা দেখবে পারছো। ঠিক আছে, তারপরের কোশ্চেন নাম্বার 36। ত্রিপুরার শেষ ক্ষমতাসীন রাজা কে ছিলেন? বীর বিক্রম কিশোর মাণিক্য ত্রিপুরার শেষ ক্ষমতাসীন রাজা ছিলেন। ঠিক আছে, বীর বিক্রম কিশোর মাণিক্যের পরে তার ছেলে বীর বিক্রম কিশোর মাণিক্য যখন কম বয়সে মৃত্যুবরণ করেছিলেন, তখন তার ছেলে কিরিট বিক্রম মাণিক্য বাহাদুর কিন্তু রাজার সিংহাসন গ্রহণ করেছিলেন, কিন্তু তিনি নাবালক ছিলেন। যেহেতু তিনি নাবালক ছিলেন সেহেতু শাসন ভাগ কিন্তু তার উপর দেওয়া হয়নি। শাসন ভাগটা ছিল কাঞ্চনপ্রভা দেবীর উপর। ঠিক আছে, এটা আমি আগের ক্লাসে বলেছি, তোমরা দেখে নেবে। তারপরে কোশ্চেন নাম্বার 37। ভারত ভক্তির সময় ত্রিপুরার রিজেন্ট বা অভিভাবক কে ছিলেন? কাঞ্চনপ্রভা দেবী। ঠিক আছে, রাজা কিন্তু ছিল কিরিট বিক্রম, কিন্তু নাবালক ছিল, সেই জন্য অভিভাবক কিন্তু কাঞ্চনপ্রভা দেবীই ছিল। কোশ্চেন নাম্বার 38। ত্রিপুরা সংযুক্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1949 সালের 9 সেপ্টেম্বর কি ত্রিপুরা সংযুক্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, এবং কত সালে আনুষ্ঠানিকভাবে ভারতের অংশ হয়? 1949 সালের 15 অক্টোবর কিন্তু ভারতের সাথে টাইপ সি স্টেট হিসাবে যুক্ত হয়। তারপরে কবে ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে? 1972 সালে 21 জানুয়ারি। এখানে এই দুটো কোশ্চেন নিয়ে কনফিউশন না, তোমাদের একটু সমস্যা হতে পারে, আমি বলে দিচ্ছি। যদি কোশ্চেন করে যে ত্রিপুরা কবে ভারতের সাথে যুক্ত হয়, তখন দেবে 1949 সালে 15 অক্টোবর। আর যদি বলে ত্রিপুরা কবে পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে, তখন দেবে 1972 সালে 21 জানুয়ারি। ঠিক আছে, তারপরে কোশ্চেন নাম্বার 41। ত্রিপুরার আন্তর্জাতিক সীমান্তের দৈর্ঘ্য কত? মানে বাংলাদেশের সাথে যে সীমান্ত আছে ত্রিপুরা, সেটার দৈর্ঘ্য কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 856 কিলোমিটার। হ্যাঁ, এটা তোমরা ভালো করে মুখস্থ করে নেবে, 856 কিলোমিটার। তারপরে ত্রিপুরার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? বেতলিং শিপ। ত্রিপুরার সর্বোচ্চ শৃঙ্গ বেতলিং শিপ। বেতলিং শিপের শৃঙ্গের উচ্চতা কত? প্রায় 939 মিটার। বেতলিং শিপ কোন পর্বতশ্রেণী অবস্থিত? জম্পুই। এটা জাম্পুই, এটা ভুল হয়েছে টাইপিংয়ে, তোমরা ঠিক করে নেবে, এটা হবে জম্পুই পাহাড়, হ্যাঁ, বা জম্পুই পর্বত। তারপরে দুটি টিলার মধ্যবর্তী সমতল ভূমিকে কি বলা হয়? লুঙ্গা। এটা তোমরা জিওগ্রাফিতে পড়েছো, লুঙ্গা বলা হয়। তারপরের কোশ্চেন
তারপরের কোশ্চেন ত্রিপুরার জীবনরেখা বা বৃহত্তম নদী কোনটি? গোমতী নদী। ঠিক আছে, গোমতী নদী। তারপরে গোমতী নদীর উৎস কোথায়? লংতরাই পর্বতের ডম্বুর জলপ্রপাত থেকে। লংতরাই পর্বত, ডম্বুর জলপ্রপাত দেওয়ার দরকার, এটা ভুল হয়েছে এখানে। লংতরাই পর্বত থেকে। তাহলে গোমতী নদীর উৎস কোথা থেকে? লংতরাই পর্বত থেকে। ডম্বুর জলপ্রপাত দেবে না, হ্যাঁ, দেবে লংতরাই পর্বত থেকে। তারপরে আগরতলা শহর কোন নদীর তীরে অবস্থিত? হাওড়া নদীর তীরে অবস্থিত। ঠিক আছে। তারপরে ত্রিপুরার বর্তমানে কয়টি জেলা আছে? ত্রিপুরার? সবাই জানি আমরা ত্রিপুরাতে 8টি জেলা আছে। যারা জিআরবিটি পরীক্ষা দেবে তাদের জন্য আমি ত্রিপুরার ব্লক, সাব ডিভিশন এটা নিয়ে একটা ক্লাস নিয়ে আসবো সুন্দর করে। আগে আমরা ত্রিপুরার এই যে প্রাচীন ইতিহাস সেটা আমরা সম্পূর্ণভাবে শেষ করি। তারপরে কোশ্চেন নাম্বার 50, দেখো কোশ্চেন নাম্বার 50, TTAADC ত্রিপুরার মোট ভূমির প্রায় কত শতাংশ? প্রায় 70%। কোনো বইয়ে তোমরা 71% পাবে, কোনো বইয়ে তোমরা 69% পাবে। কারেক্ট আনসার হচ্ছে প্রায় 70% আমরা ধরতে পারি। ঠিক আছে, তো আজকে আমরা এনসিএন হিস্ট্রি অফ ত্রিপুরা থেকে 50টা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, 50টা ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর আমরা পড়েছি। নেক্সট ভিডিওতে আমরা আবার 50টা প্রশ্ন উত্তর আলোচনা করব। ঠিক আছে, তো আশা করি তোমাদের এই ক্লাসগুলো অনেক উপকারে আসবে যারা কম্পিটিটিভ পরীক্ষা দেবে। জিআরবিটি থেকে শুরু করে টিপিএসসি থেকে শুরু করে যত ধরনের কম্পিটিটিভ এক্সাম হয় ত্রিপুরাতে, সবগুলো পরীক্ষার জন্য এই ক্লাসগুলি ভীষণভাবে তোমাদের হেল্পফুল হবে আমি আশা রাখছি। তো সম্পূর্ণ ভিডিওটা যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং অবশ্যই এটা নোট ডাউন করে রাখবে। ঠিক আছে, আর একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম একটা চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা যারা এই ভিডিওটা দেখছো সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাবে। সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। তাহলে তোমরা এই পিডিএফটা দেখে কিন্তু পড়াশোনা করতে পারবে। ঠিক আছে, আজকের ক্লাসটা দীর্ঘায়িত করছি না। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পড়াশোনায় থাকবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।